নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকে আমার অতিথি শ্রমিক ভট্টাচার্য, তার সাক্ষাৎকারটা নিয়েছিলাম ট্রাইব টিভির স্টুডিওতে বসে। শুনে নিন শ্রমিক বাবুর সঙ্গে আমার আড্ডার ছলে কথোপকথন। নমস্কার, আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজ আমার অতিথি, যার পরিচয় নতুন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই, রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র এবং রাজ্যসভার সাংসদ, দীর্ঘদিনের পরিচিত মুখ বাংলার রাজনীতিতে, শ্রমিক ভট্টাচার্য। শ্রমিকদা, আপনাকে স্বাগত যুক্তিতর্ক সঙ্গে অর্ক এই অনুষ্ঠানে। দেখুন শ্রমিকদা, আমি পশ্চিমবঙ্গকে বলি ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ। এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের রাজনীতিও নিস্তরঙ্গ, কেবল তুতু ম্যায় তুতু ম্যায়। আপনাদের মতো দু একজন হাতে গোনা আছেন যারা রাজনৈতিক শিষ্টাচার এবং বক্তব্য রাখার সময় পরিমিতিবোধ, রসবোধ এবং আপনার বিরোধীকে শত্রু না মনে করে প্রতিপক্ষ মনে করেন। তো এই প্রবণতাটা হারিয়ে যাচ্ছে কেন বঙ্গ রাজনীতি থেকে? বঙ্গ রাজনীতির প্রবণতা হারিয়ে যাওয়ার একটা বৈজ্ঞানিক যুক্তি কিছু মানুষ দিয়ে থাকেন। সেটা হলো, 90-এর দশকে একটা বিতর্ক ছিল সারা দেশ জুড়ে। সেই বিতর্কটা ছিল কালচারাল ন্যাশনালিজম ভার্সেস সিউডো সেকুলারিজম, একটা রাজনৈতিক বিতর্ক। আমরা যদি 80-র দশকে চলে যাই, তখন আমরা যারা ছাত্র রাজনীতি করেছি বা সে সময় রাজনীতি করেছি, সে সময় বামপন্থীদের জন্য আমাদের কাউন্টার ন্যারেটিভের প্রয়োজন হতো। এরপরে যখন ওই গ্লাসনস্ট পেরেস্ট্রয়িকা এলো, তখন একটা দীর্ঘ আলোচনা চললো। পূর্ব ইউরোপের দেশগুলো রাতারাতি বদলে যেতে থাকলো। রাইট টু সেসিড, যেটা কার্যত সোভিয়েত কনস্টিটিউশনে ছিল, কিন্তু কেউ তো কোনোদিন চলে যায়নি। কিন্তু সোভিয়েত কনস্টিটিউশনে সেই রাইট টু সেসিড মেনে কি না মেনে ছোট ছোট দেশ তৈরি হয়ে গেল, কিন্তু অধিকাংশ দেশেরই স্টেট রিলিজিয়ন হয়ে গেল ইসলাম। সেটা নিয়ে তাহলে আরেকটা বিতর্ক তৈরি হলো। এরপরে হলো ডক্টর মনমোহন সিং এবং বিশেষ করে পিভি নরসিমহা রাওয়ের কথা বলবো, যিনি আজকে ব্রাত্য হয়ে গেছেন। তার দলের লোকেরাও তার নাম করে না, কিন্তু তিনি পথ দেখিয়েছিলেন। একটা নেহেরুভিয়ান সোশ্যালিজম থেকে দলকে বার করে এনে তিনি যেখানে দাঁড় করালেন, দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য এন্ড অফ লাইসেন্স কোটা পারমিট রাজ। বিরোধী হলেও আমরা তার সেই অবস্থানকে স্বাগত জানিয়েছিলাম, কিন্তু এটা এই স্প্যান অফ টাইমে একটা রাজনৈতিক বিতর্ক ছিল। পরবর্তীকালে পশ্চিমবঙ্গে যখন বাম হেজিমনি কার্যত একটা জায়গাতে এমন পৌঁছে গেল, অনিল বসু চলে যাবার পর, এটা অনেকে বলেন, এটা যে আমার মতামত তা বলে বলছি না, কিন্তু এটা তো কিছুটা হলেও এর মধ্যে সত্য। অনিল বসু চলে যাবার পর কার্যত সিপিএম নিচুতলায় তাদের সাংগঠনিক শক্তিটা একটা বিধ্বংসী আধিপত্যবাদের রূপ নিয়ে, এবং কার্যত দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছিলেন, এবং সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বোঝাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে এবং সিপিএম হারতে চলেছে। এটি তিনি বাংলার মানুষকে স্বপ্ন দেখাতে পেরেছিলেন এবং বিশ্বাস করাতে পেরেছিলেন। তো এই সময় এমন কিছু সামাজিক শক্তি ছিল যে তাদের লোভ, তাদের লালসা, তাদের কামনাগুলো ছিল অতৃপ্ত, কিন্তু তারা দেখতে পাচ্ছিল যে চোখের সামনে খাবার আছে। বামফ্রন্টের নিয়ন্ত্রণ ছিল, কিছু জায়গা ছাড়া তারা খুব একটা সুবিধা করতে পারেনি শেষ 5 বছর 6 বছর বাদ দিয়ে। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় আসতে চলেছে বা যখন বাম শাসনের পতন হবে, ঠিক সেই সময় দেখা গেল ধীরে ধীরে এরা তৃণমূল কংগ্রেসে সম্পৃক্ত হয়ে গেল। এবং তুমি যদি দেখো যে 2005 সাল থেকে 2008 সাল পর্যন্ত মূলত তৃণমূল কংগ্রেস, বিজেপি এদের জেলা স্তরে বা ব্লক স্তরে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল, 2008 সাল থেকে তারা আস্তে আস্তে তৃণমূল কংগ্রেসে শিফট করতে থাকলো। তিনি ক্ষমতায় আসবার পরেও তিনি মানুষকে ভয়মুক্ত করবেন, এই কথাটা তিনি বিশ্বাস করাতে পেরেছিলেন। নির্বাচনকে অবাধ শান্তিপূর্ণ করবেন ভেবেছিলেন, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। এবং স্বাভাবিকভাবেই যারা এক সময় সিপিআইএম এর টুলস বা নির্বাচনের দিন বুথ দখলের কাজ করত, তারাই নির্বাচিত জনপ্রতিনিধি হয়ে গেল।
তো এখন তো এখানে কোনো রোজগার নেই, যেটা আছে সেটা দখলদারি। এবং যেখানে শাসক দল প্রকাশ্যে বলছে যে জো জিতা ও সেকেন্দার, এটা যাদের দর্শন এবং বুথে লিড হচ্ছে যাদের একমাত্র কর্মসূচি, তো সেখান থেকেই একটা লুম্পেন প্রলেতারিয়েত দের উত্থান হয়ে গেল এবং কার্যত তারাই গোটা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়াচ্ছে। আজকে স্বয়ং মুখ্যমন্ত্রী, যিনি এই দলের জন্মদাত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী, এখনো তাকে মানুষ ভয় পায়, একটা সময় ভালোবাসত, তাকে ভয় পায় কার্যত, কিন্তু তিনি গেলে বা তিনি পৌঁছলে তার কথা মানুষ শোনে, এটা তো অস্বীকার করবার কোনো জায়গা নেই। তিনি যদি আজকে নেমেও তার দলের লোকেদের বলেন, শোনে মানে দলের লোকেদের কথা বলছি, তিনি যদি একদম তাদের বিনীতভাবে অনুরোধও করেন যে ভাই তুমি এই কাজ থেকে বিরত থাকো, তিনি পারবেন না। একটা অনিয়ন্ত্রিত সমাজ তৈরি হয়েছে যেখানে কার্যত প্রশাসনের রাজনীতিকরণ, যেটা আমরা সিপিআইএম এর বিরুদ্ধে সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে, সর্বোচ্চ সীমায় বলা মানে সিনোনিমাস হয়ে গেছে, আর আলাদা করে কোনো জায়গায় কিছু করার নেই। এক জায়গায় দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রী একটা সভা করছে, আবার দেখা গেল মুখ্যমন্ত্রী যিনি উত্তরাধিকারী তিনি বঙ্গভ্রমণে বেরোলেন, সঙ্গে 2500 পুলিশ, স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। আমি বসিরহাটের খুব সামান্য কিছুদিনের জন্য বিধায়ক ছিলাম, বসিরহাট থেকে বসিরহাটের মানুষজন আমাকে ফোন করছেন, এই মহিলা ফোন করে বলছেন, স্কুলের শিক্ষয়িত্রী, তিনি ফোন করে বলছেন দেখুন না কি করুণ অবস্থা, এই মেয়েগুলোকে নিয়ে এসছে। তিনি অবশ্যই, আমি বলছি মানে তিনি কোনো চিহ্নিত রাজনৈতিক দলের সদস্য, এমনি সহনাগরিক, আমাদের সহনাগরিক। তিনি বলছেন যে আমার দেখে খুব খারাপ লাগলো, আমার বাড়িতে এসে বলছে যে আমরা একটু ওয়াশরুম ইউজ করবো। মানে এই মহিলাদের তাদের ডিউটিতে নিয়ে চলে আসছে। তার মানে কে, যিনি সরকারে নেই, সরকারের বাইরে থেকে একটা সরকার চলছে। আর এটা কিন্তু খুব পরিকল্পিতভাবে মিডিয়া প্ল্যান্ট করা হয়েছে। নবীন প্রবীণ বিরোধ, পুরনো নতুনের দ্বন্দ্ব, কখনো ফিরাদ হাকিম বনাম অন্য কেউ, এই যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে মিডিয়া স্পেস দখল। তার মানে পক্ষেও আমি, বিপক্ষেও আমি। তার মানে এয়ার অ্যাপারেন্ট সিন্ধেও হচ্ছেন না, অজিত পাওয়ারও হচ্ছেন না। আমরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের মানুষ এগুলো নিয়ে কোনো উৎসাহ রাখে না। মানুষ তৃণমূলকে ফুটবলের মতো দেখছে, যেখানে নেতা নেত্রী মন্ত্রী শান্ত্রী সমাজ বিরোধী সবাই মিলেমিশে একাকার হয়ে গেছে। উত্তর ভারতের যে রাজনীতি বা মহারাষ্ট্রের যে রাজনীতি বা রেস্ট অফ দ্য ইন্ডিয়ার যে পলিটিক্স, তার সঙ্গে প্রত্যেকের কিছু নিজস্বতা থাকতে পারে, কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির একটা নির্দিষ্ট মৌলিক অবস্থান আছে। এখানে কোনো সাংসদ বা বিধায়ক নির্দল হয়ে জেতার কথা ধরে দূরের কথা, কোনো কাউন্সিলর নির্দল হয়ে পর্যন্ত জিততে পারে। একটা দুটো স্ট্রে ইনসিডেন্ট আপনি দেখাতে পারেন, ওয়ার্ডে জিততে পারে, খুব বেশি হলে, সেটা তো যদি তৃণমূল না চায় জিততে পারবে না। ওই তো আমাদের বিধাননগরে একজন মানে অত্যন্ত জনপ্রিয় কাউন্সিলর তিনি দাঁড়িয়েছিলেন, কি দেখা গেল যে বিধাননগরের পুলিশ বাসকে করে এনে লোক ঢুকিয়ে বিভিন্ন জায়গায়, খালি বাড়ির মধ্যে আর কিছু গেস্ট হাউস আছে সেগুলোর মধ্যে লোক ঢুকিয়ে, আমরা কমপ্লেন করলাম, পুলিশ জিপে করে পাহারা দিয়ে নিয়ে এলো তাদের, সকালবেলা বোমবাজি করে দখল করে দিল। একজন আইআইটিতে অধ্যাপনা করেন, তাকে নিগৃহীত করছে, তখন একজন সাইড থেকে বলছে আরে রে ছাড় ছাড়, আইআইটির প্রফেসর। তো যাকে বলছে সে বলছে, যাকে ও টিটি জানি, মানে প্রচুর টাকা তোলে। মানে এই হচ্ছে পরিস্থিতি। তো সে তো হেরে গেল। ফলে শাসক দল কাছে যদি নির্বাচনটা কম্পালশন হয়, চয়েস নয়, তাহলে তার পরিস্থিতি এটা দাঁড়ায় যেটা দাঁড়িয়েছে, এবং এটা থেকে মুক্ত হতে বাংলা খুব সহজে পারবে না। 2008-9 সালের পর থেকে একটা মোটামুটি আমরা বুঝতে পেরেছিলাম যে যাও সিপিএম যাও, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বাম বিরোধী শক্তির একমাত্র সমাবেশ বিন্দু হিসাবে নিজেকে তুলে ধরতে সফল হয়েছিলেন। এখন কি 15 বছরের তৃণমূল শাসনের পর বিজেপি কি তৃণমূলকে চ্যালেঞ্জ জানানোর মতো আদৌ কোনো জায়গাতে আছে সুমিত্রা? 2011-র যে রাজনৈতিক প্রেক্ষিত, আর আজকে 2026-এ নির্বাচন হতে চলেছে, নির্বাচন তার আগে হতে পারে। এই সরকার যে 2026 পর্যন্ত চলবে এটা কেউ জোর গলায় বলতে পারে না। এই আশাবাদের কারণ কি, এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। তো যদি 2026 পর্যন্ত সরকারটা চলে, দুটো প্রেক্ষিত বদলে গেছে। 2011 সালের মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন স্বপ্নের মেঘ বালিকা, আর আজকের যিনি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন ঠাকুরমার ঝুলি। কিন্তু এখনো তিনি আজকে তিনি সাজবাতির রূপকথা।
আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো জায়গায় পৌঁছলে সেখানে জনপ্লাবন হতো, এখনো হয়। এখন যেটা হয় সেটা হচ্ছে অর্গানাইজড ক্রাউড। মুখ্যমন্ত্রীকে দেখতে মানুষ যাবেন, মহিলা মুখ্যমন্ত্রী, স্বাভাবিক ব্যাপার। মুখ্যমন্ত্রীর তো কোনো জায়গায় গেলে নামের পাশে মুখ্যমন্ত্রী থাকলে তার সবাই যেতে হয়। কিন্তু আজ সেদিনের সেই মমতা বন্দ্যোপাধ্যায় যাকে মানুষ বিশ্বাস করতেন, ভালোবাসতেন, আর আজকের মমতা বন্দ্যোপাধ্যায় অসীম ক্ষমতাশালী মুখ্যমন্ত্রী, কিন্তু আজকেরটা ভালোবাসা নয়, আজকে যেটা যে ভয়, আজকে বাধ্যবাধকতা। আপনি একটা ছোট্ট ঘটনার কথা বলি। মাঝখানে একটা বিতর্ক তৈরি হলো, কি একটা স্বাস্থ্য শিবির নাকি এটা চলছিল, যেখানে ডায়মন্ড ছক চলে, একটা পশ্চিমবঙ্গের বিশেষ অঞ্চল, যেটাকে কার্যত বিরোধীদের জন্য যে জেলাটাকে মুক্তাঞ্চল করে দেওয়া হয়েছে, সেবাশ্রয় প্রকল্প। সেবাশ্রয়। তা আমি তো কোনোদিন শুনিনি এরকম সুস্থ লোককে অসুস্থ করার সার্টিফিকেট দেওয়ার জন্য। এগুলো সাধারণত অফিসে ওই মানে সিক লিভ দেওয়ার জন্য বা ট্রান্সফারের জন্য এই কারণে মানুষ একটা ব্যবহার করে। কোনো ডাক্তারকেই অনুরোধ করে লিখে দিন 7 মাসের রেস্টের প্রয়োজন। কিন্তু সেবাশ্রয়ে যেতে হবে, বাড়িতে বাড়িতে গিয়ে বুথের লোকেরা বলে আসছে, তো সেবাশ্রয়ে যায়নি বলে তাকে পেটানো হচ্ছে। এটা আপনারাই যারা সাংবাদিক আছেন আপনারাই দেখিয়েছেন। তো এটাও তো চলছে। তো সেই মিটিংও তো লোক হচ্ছে। দেখুন, লোক হওয়া না হওয়া এটা খুব একটা বড় কথা না। 2011 সালের বামফ্রন্টের যে ব্রিগেড, মূলত সিপিএম এর যে ব্রিগেড, সেই ব্রিগেড দেখে, অর্থাৎ ব্রিগেডটা হয়ে যাবার পরে কিন্তু হাওয়াটা বদলেছিল একটু। তুমি যেটা একটু আগে বলছিলে যাও সিপিএম যাও, এটা চলছিল, কিন্তু বামফ্রন্টের সেদিন ওই ব্রিগেড সমাবেশের পরে অন্তত আগামী 10-12 দিন কেউ বুঝতে পারেনি যে এই দলটাকে হারানো যেতে পারে, এবং এই দলটা হারতে চলেছে। এবং এই দলের যে মুখ, তাদের নিঃসন্দেহে পরিচ্ছন্ন ভাবমূর্তির একটা মুখ, যিনি দলের বিরুদ্ধে অবস্থানে গিয়েও বহু ক্ষেত্রে শিল্পায়নের চেষ্টা করেছিলেন, সেই বুদ্ধদেব ভট্টাচার্য রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি নেওয়া এমন একজনের কাছে পরাজিত হচ্ছেন, যিনি তৃণমূল কংগ্রেসের যেটি ইউনিক সেলিং পয়েন্ট, সেটা হচ্ছে ওই গুলি চালনা। হ্যাঁ, 21শে জুলাই তার যিনি নির্দেশ দিয়েছিলেন, তার কাছে বুদ্ধদেব ভট্টাচার্য হেরে গেলেন। তো এটা বলা যায় না। যদি মানুষ মন তৈরি করে নিয়েছিল, মানুষ এখনো মন তৈরি করে নিয়েছে তৃণমূলকে সরাবে, কিন্তু বিজেপির উপর বিশ্বাস করতে পারছে না। এটা অনেকে মনে করছেন। অনেকে মনে করছেন বলাটাও ভুল, অনেকে এটা প্রচার করছেন। কার উপরে বিশ্বাস করবে? সিপিএম গৃহীত, পরীক্ষিত এবং পরিত্যক্ত। নির্বাচন আসতে দিন, 3 মাস পেরোতে দিন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক আবহাওয়ার পরিবর্তন হয়ে যাবে। দিল্লিতে এত কিছু ঘটনার পরেও যখন অরবিন্দ কেজরিওয়াল মুক্তি পেলেন, তখন অরবিন্দ কেজরিওয়াল প্রচার করলেন যে রাজনৈতিক প্রতিহিংসার কথা। মমতা বন্দ্যোপাধ্যায় যখনই দিল্লি যেতেন, তার দিল্লি সফর কোনোদিন শেষ হয়নি যতক্ষণ না তিনি অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে দেখা না করতেন। শেষে উনি দেখা করে আসতেন, এবং অরবিন্দ কেজরিওয়াল প্রকাশ্যে বলতেন, আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি এবং তার দেখানো পথে চলেছি। তিনি তার শ্রদ্ধা নিঃসন্দেহে অকপটভাবে তিনি প্রকাশ করতেন। কিন্তু দেখা গেল এবারে সিম্প্যাথি ওয়েভ, যারা বলছিল এটা সম্ভব না করে, ঝাড়খণ্ডে মুখ্যমন্ত্রী জেলে গিয়েছিলেন, বেরিয়ে আসবার পরে সেখানে বিজেপি আশাতীত ফল করতে পারেনি। কিন্তু দিল্লির নির্বাচন কি হলো? বোমাবাজি নেই, গুলি নেই, বুথ দখল নেই, ছাপ্পা ভোটের অভিযোগ নেই, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা নেই, ঘর ছাড়া নেই, কাউ নির্বাচনের পরে কারোর থেকে র্যানসাম নিয়ে তারপরে তাকে বাড়িতে ঢোকানো নেই। সবাই তো প্রচার করলেন, কংগ্রেস নামলো, সবাই নামলো, তো জিতল। তো ওই নির্বাচনের ফলটা যেভাবে হয়েছে, সেটা থেকে তৃণমূল এখানে শঙ্কিত হয়েছে। তৃণমূল এখানে একটা নতুন ইস্যু নিয়ে এসছে, কি যেন ভুতুড়ে ভোটার। এখন এই এটার উপরই তো ভোট হয়েছে 2021-এ, 2024-এ। ভুতুড়ে ভোটার তো আপনারা যাচ্ছেন নির্বাচন কমিশন 17 লক্ষ ভুয়ো ভোটার বাদ দেওয়াচ্ছেন। হ্যাঁ, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী, আমাদের সাংগঠনিক শক্তি অনুযায়ী এখনো আমরা বলছি যে আমাদের এখনো বুথে কর্মী ঢোকা বাকি। এখনো আমাদের বুথ কর্মী বহু পরিযায়ী শ্রমিক আছেন তামিলনাড়ুতে, আসামে আছে, বসবাস করছে, অন্ধ্রপ্রদেশে আছে, নয়ডায় আছে। আমি গত সেশনের আগের সেশনে আমি একটা গেস্ট হাউসে আছি, পার্লামেন্ট চলছে, দুজন আমার সঙ্গে দেখা করতে এসেছেন।
আমি ছিল বাইরে গেছি। তো একটি ছেলে এসে আমাকে হঠাৎ প্রণাম করলো, জিৎ বললো, বাঙালি ছেলে, প্রণাম করলাম, কী ব্যাপার ভাই? তখন বললো, দাদা আপনি আমায় চিনবেন না, আপনার সঙ্গে আমার দেখা হয়েছিল, আমাদের মনে রাখতে পারবেন না, আপনার সঙ্গে আমার দেখা হয়েছে একবার দুবার, তুমি কে? বললো, আমি। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কুচবিহারের একটা জায়গার নাম আর পঞ্চায়েতের নাম বললো, সেখানের আমি পঞ্চায়েত সমিতির সদস্য। এখানে কি করছো? বললেন, ওখানে তো বাড়ি ঢুকতে পারি না, এখানে এই হোটেলে হোটেল মানে গেস্ট হাউসের যা হয় চা জল দেওয়ার কাজ করছে। এইটা হচ্ছে পরিস্থিতি। একটা পঞ্চায়েত সমিতির যে নির্বাচিত জনপ্রতিনিধি আছে, সে অন্তত তার ফুটহোল্ড আছে, জমিতে তার পা আছে, সে গিয়ে একটা জায়গায় বাধ্য হচ্ছে থাকতে, সেখানে গিয়ে লোকের বাসনপত্র তুলছে, জামা কাপড় কেচে দিচ্ছে। এইটা হচ্ছে পরিস্থিতি। এই ছেলেগুলো বাড়ি ফিরবে, এদের আমরা বাড়ি ফেরাবো, এবং আমাদের এই বাড়ি ফেরানোর পরে নির্বাচন লড়াই শুরু হবে। আজকে তৃণমূল কংগ্রেস আত্মমুগ্ধতায় মগ্ন, ঠিক যেভাবে 2019-এর আগে ওরা বলেছিল 2019 বিজেপি ফিনিশ, যেদিন অমিত শাহ বলেছিলেন আমরা 22টা সিট পাবো বা 23টা, আমি নিজে বিশ্বাস করিনি আমরা 22টা 23টা সিট পেতে। অমিত শাহ 30টা সিটের প্রেডিকশন করেছিলেন 24-এ প্রেডিকশন করেছিলেন, হয়নি। কিছুটা তো ভুল আমাদের আছে, আমাদের ভুল আছে। মানুষ যে কোনো রাজনৈতিক দল জয় কিংবা পরাজয় থেকে একটা শিক্ষা দেয়। না, আপনারা তো আপনাদের ভোটারকে বুথে পৌঁছাতে পারেন না। না, এটা সবসময় ঠিক নয়। তাহলে আমাদের তাহলে আমাদের না না এটা 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 এই যে দুর্বল সংগঠন মানটা, আমরা তো এখনো বলছি যে সংগঠনের, আমরা যারা 80-র দশক থেকে রাজনীতি করেছি, সংগঠনের একটা তো গ্রামার আছে, সংগঠনেরও একটা সংজ্ঞা আছে। সেই সংজ্ঞা অনুযায়ী আমরা দুর্বল। কারণ আমি যদি বুথে একটা ভোটারকে বার করতে যাই, সেই বাড়িটায় যদি কেউ জেসিপি দিয়ে ভেঙে দেয় বা আগুন লাগিয়ে দেয়, সেটাকে কাউন্টার, সেখানে অ্যাকশন করা। কারণ লাঠি, বন্দুকের বিরোধিতা লাঠি নিয়ে করা যায় না, এটা সম্ভব নয়। তো সুতরাং সেই শক্তিটা আমরা অর্জন করতে পারিনি, সেটা আমাদের দুর্বলতা। কলকাতার বিস্তীর্ণ অঞ্চল, আমি কলকাতার কথাই বলছি, বিজেপি পার্টি অফিসে নেই। না না, পার্টি অফিস নেই, কথাটা ভুল। পার্টি অফিস আছে কলকাতায়, প্রত্যেকটা তালা বন্ধ থাকে। না, এটাও ঠিক নয়। এটা মানে কিছু কিছু সময় এটা ঘটনা হতে পারে, স্ট্রে ইনসিডেন্ট। কলকাতায় 2টো জেলা অফিস প্রতিনিয়ত কার্যকর, 24 ঘন্টা খোলা। কলকাতায় প্রায় সমস্ত বিধানসভা জায়গাতেই আমাদের অফিস আছে। 2-একটা জায়গায় স্থানীয় কোনো জায়গায় বাড়িওয়ালার সঙ্গে সমস্যা, কোনো জায়গায় বাড়িওয়ালাকে বাধ্য করা হচ্ছে অফিস বন্ধ করতে, এই সমস্ত সমস্যা কিছু আছে। বিজেপি তার 80-র দশক থেকে যদি বিজেপিকে দেখা যায়, বা 90-র দশক যখন আমরা এই পোলারাইজেশনের মধ্যে 11.66 একবার পৌঁছেছিলাম ভোটে, তখনও আমাদের কলকাতার সংগঠন যে খুব মজবুত করছে, পকেটে আমাদের সংগঠন ছিল। আমরা তো বড় বাজারের পার্টি বলতাম। না, বড় বাজারের পার্টি তখন বিজেপিকে বলা হতো, কিন্তু এছাড়াও বড় বাজার, আমাদের তো পোলারাইজেশন ইজ এ ডিফারেন্ট থিং। আমাদের বাঘাযতীন, যাদবপুর, এখানে বিজেপির যে কর্মী সংখ্যা ছিল, সেই কর্মীদের ভোটই বিজেপি পেত, তার পরিবারের লোকের ভোটটা পেত, বাইরের ভোটটা হতো না। হরিপদ ভারতী কোনোদিন নির্বাচন জেতেননি জনসংঘের প্রতীকে। কোনোদিন আপনার সোমেন ঠাকুর নির্বাচনে জিততে পারেননি। তো হরিপদ ভারতীর থেকে বড় বাগ্মী, গত যদি হিসাব ধরা যায়, শ্যামাপ্রসাদ মুখার্জির পর হরিপদ ভারতীর ওই উচ্চতার বাগ্মী আর কি তৈরি বিধানসভা রেকর্ডে আছে তোলার বক্তব্য। হ্যাঁ, তো সেই জন্য ওই রকম বাগ্মিতা, ওই রকম ব্যক্তিত্ব, যাকে ইন্দিরা গান্ধী এইচওডি মিনিস্টার করতে চেয়েছিলেন, যাকে চিত্র পরিচালকরা বাংলা ছবিতে অভিনয় করতে বলেছিলেন, তার বিভিন্ন ধরনের অফার ছিল তার সামনে। তাকে বিধানচন্দ্র রায়, উনি স্ট্রিট কর্নার করছেন আমাদের ওয়েলিংটন স্কোয়ারের ওখানে, হঠাৎ পুলিশ এসে ডাকছে যে একটু আসুন স্যার ডাকছেন। তখন বলছি, বাবা আমি তো ডাকাতি করিনি, আমাকে তোমার স্যার ডাকবে কেন, আপনার স্যার? বলছে না, একটু আসুন স্যার। তুমিও গেছেন, উনি ডাকছেন, তখন 4-5 জনকে নিয়ে পথসভা করছেন। দেখা যাচ্ছে ভেতরে গাড়িতে বিধান রায় বসে আছেন। বলছে, নিজের জীবনটা কেন নষ্ট করছে, তুমি এই পার্টিতে কি হবে, তুমি ছেলে সবই তোমাকে এস্টাবলিশ করবে। যে বিধানচন্দ্র রায়ের মতো একজন রাজনৈতিক উচ্চতা এবং রাজনীতির বাইরেও তার যে ব্যক্তিত্ব, তার মতো মানুষ মুখ্যমন্ত্রী থাকাকালীন গাড়ি দাঁড় করিয়ে বসে আছে, 8 ঘন্টা ধরে তার বক্তৃতা শুনছেন। তো সেরকম মানুষেরও পশ্চিমবঙ্গে জিততে পারেনি, বিগত পোলারাইজেশন। আমাদের একটা, এবার তো পোলারাইজেশনের বৃত্ত সম্পূর্ণ।
বৃত্ত সম্পূর্ণ, ফল সম্পূর্ণ হয়ে যাবে। প্রতিদ্বন্দ্বিতামূলক দিলীপ ঘোষ সাম্প্রদায়িক। 45,000 ভোটের কাছাকাছি তিনি মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জয়লাভ করেছিলেন 2019 নির্বাচনে। তার আগে ওই মেদিনীপুরে তৃণমূলের সঙ্গে আমাদের ফ্রেন্ডলি ফাইট হয় 1998-এ। একটি আসনে তৃণমূলের সঙ্গে আমাদের সমঝোতা হয়নি, তৃণমূল চতুর্থ স্থান পায়, জমানত বাজেয়াপ্ত করে। ডক্টর মনোরঞ্জন দত্ত, মনোরঞ্জন দত্ত বুথে যত লোক নিয়ে বা যে কর্মী সংখ্যা নিয়ে মনোরঞ্জন দত্ত নির্বাচনে হেরে গিয়েছিল ক্লোজ এসে, তার থেকে কম কর্মী নিয়ে দিলীপ ঘোষ কিন্তু মেদিনীপুর থেকে জিতেছেন। শুধু দিলীপ ঘোষ নয়, এ ঘটনা দিলীপ বাবুকে সরালেন কেন মেদিনীপুর থেকে? হ্যাঁ, দিলীপ বাবুকে মেদিনীপুর থেকে সরিয়ে লাস্টে পাঠালেন কেন আসানসোল? এটা তো পার্টির সিদ্ধান্ত। পার্টি কখন কাকে কোথায় লড়াবে সেটা তো পার্টির সিদ্ধান্ত না শুভেন্দুর সিদ্ধান্ত। এটা যে কেউ যার মতো করে ব্যাখ্যা করতে পারে, আমরা তো কারোর কণ্ঠরোধ করতে পারি না। শুভেন্দু অধিকারী আমাদের দলে এসেছেন। শুভেন্দু অধিকারী একজন স্বাভাবিক নেতা। আই এগ্রি। শুভেন্দু অধিকারী কে বিভিন্ন সময় বিলো দ্য বেল্ট অ্যাটাক করা হচ্ছে এবং রাজনৈতিক কুৎসাটা যে স্তরে পৌঁছে গেছে সেটা কাম্য নয়। কিন্তু বিভিন্ন ঘটনায় প্রার্থী তালিকা ঠিক করার ব্যাপারে শুভেন্দু অধিকারীর নাম যারা জড়িয়ে দিচ্ছেন তাদের শুধু আমি এটুকুনি বলবো, বিজেপির এভাবে প্রার্থী তালিকা তৈরি হয় না, আর কোনো এক ব্যক্তির কথায় কোনো জায়গার পরিবর্তন হয় না। তো এটা দিলীপ ঘোষের আসন পরিবর্তন করার ক্ষেত্রে শুভেন্দু অধিকারীর কোথাও দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক ছিল না। যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সংসদীয় বোর্ড নিয়েছে, তাদের নির্দিষ্ট মেকানিজম আছে সংবাদ সংগ্রহ করার। পার্টি থেকে যে সংবাদ যায়, পার্টির সাংগঠনিক স্তর থেকে যেটা ডেলিভার করা হয়, যে মেসেজ পাস অন করা হয়, সেটার বাইরেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব যারা, এই যে রাজমাতা, এই রাজমাতা তাহলে কি সার্ভে করা হয়েছিল যে রাজমাতার উইনেবিলিটি আছে? অনেকে বলেন ওটা একেবারে নিশ্চিত সিট, আপনারা হারলেন। তা আমরা তো বলছি যে আমরা বেশ কটি আসরে আমরা মানে আমাদের জেতা উচিত ছিল, আমরা জিততে পারি। তাহলে গ্রাউন্ড ফিডব্যাকে ভুল ছিল। গ্রাউন্ড ফিডব্যাকে শুধু পশ্চিমবঙ্গে ব্যক্তির নির্বাচনে খুব একটা প্রভাব আছে, এটা আমার ব্যক্তিগত মতামত বলতে পারুন, এবং এটা আমি এটা বিশ্বাস করি আমি যে পশ্চিমবঙ্গের নির্বাচনে ভালো প্রার্থী হলে কর্মীদের মধ্যে উৎসাহ আসে, এর বাইরে কিছু নয়। ব্যক্তি দেখে, যে কারণে আমি হরিপদ ভারতী, সোমেন ঠাকুরের কথা তুললাম। তো এখানে ব্যক্তিটা খুব একটা বড় ব্যাপার নয়, আমাদের কিছু সাংগঠনিক ত্রুটি বিচ্যুতিও ছিল, কারণ কৃষ্ণনগর আমাদের জেতা উচিত ছিল এবং কৃষ্ণনগর আমরা ভবিষ্যতে জিতবো। কৃষ্ণনগর, দমদম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, এগুলো বিজেপির জেতা। আপনাকে তো সিপিএম হারিয়ে দিল, 19-এ সিপিএম আপনাকে হারিয়ে দিল। ওই কেন্দ্রে 15% কাছাকাছি ভোট পেয়েছিল। না, সিপিএম হারিয়ে দিল কি আমার কোনো ভুলে সিপিএম হারাবার সুযোগ পেল, সেটা তো আসল বিবেচ্য বিষয়। সিপিএম ওই একটা কেন্দ্রেই সিপিএম ভোট পেয়ে গেল ডাবল ডিজিট পার্সেন্টেজে, সেটার একটা অন্য কারণ ছিল, সেটা আমি আলোচনায় আর আনতে চাই না। এটা তা আমি আমার বলছি তো যে এবারের আমরা আশা করেছিলাম আমরা দমদম জিতবো, আমরা জিততে পারিনি। আমরা কৃষ্ণনগর আমরা জিতবো ভেবেছিলাম, এমনকি আমাদের যে মানে কলকাতা উত্তরও আপনাদের এবার জেতা উচিত ছিল। হ্যাঁ, উচিত ছিল, আশা করেছিল। অনেকে বলেছিলেন একটা হাওয়া ছিল, সেগুলো শেষ মুহূর্তে সেটা কাজ করেনি। রাজনীতিতে 2-2 সবসময় তো 4 হয় না। আর কলকাতায় ভোটটা করানো যায়নি, ভোটটা খুঁজে করানো যায়নি হয়তো, কিন্তু আরো কিছু জায়গায় যেখানে আমাদের যে লিড আমরা পেয়েছি কিছু জায়গায়, তো যে লিডের যে মার্জিন যেটা ছিল আমাদের পকেটে, সে মার্জিনটা সেই জায়গায় যায়নি। আপনি শুভেন্দু অধিকারীকে তৃণমূল টার্গেট করেছে, বহু মামলা দিয়েছে, রক্ষা কবচ নিতে হয়েছে। আপনাদের দলেও শুভেন্দু অধিকারীকে টার্গেট করা হচ্ছে না তো তা নয়? সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী বলুন, এই হালে আমাদের জগন্নাথ, এরা কি টার্গেট করছে না শুভেন্দু? না, এটা ক্লোজ চ্যাপ্টার, আমি এটা নিয়ে কোনো আলোচনা চাই না। আর যার আপনি নাম বললেন অমিতাভ চক্রবর্তী দলের সাধারণ সম্পাদক সংগঠন রুটলেস ওয়ান্ডার, তার বনগাঁওকালে পোস্টার পড়েছিল না। আরে দেখুন, কেউ কারোর নামে বলতে পারে, কোনো জায়গায় কোনো সাংগঠনিক সিদ্ধান্ত, বিশেষ করে কাউকে প্রার্থী করা, কাউকে সভাপতি করা, এই কাজগুলো মানে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের কাজ নয়। এই কাজ তিনি করেননি, এই কাজ তিনি করেন না। যেহেতু সাংগঠনিক বিষয়, মানুষ এসে বা কর্মী এসে কথা বললে প্রথমেই তাকে ফেস করতে হয়।
তারপরে যখন সিদ্ধান্তটা বদল হয় তখন তারা মনে করে এই কাজটা করলো। এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা। আমাদের দলের সাংগঠনিক যে স্ট্রাকচার, সেখানে জেনারেল সেক্রেটারি অর্গানাইজেশনের কাজ হচ্ছে যে কমিটি তৈরি হয়েছে তাকে সহযোগিতা করা, তাকে সাহায্য করা, তার কাছে কিছু কমিউনিকেট করা, বাছাই করার ক্ষেত্রেও তার ভূমিকা থাকে। সেই কমিটি বাছাই করার ক্ষেত্রে, কমিটি বাছাই করার ক্ষেত্রে, রাজ্যের কমিটি বাছাই করার ক্ষেত্রে কেন্দ্রের কিছুটা ভূমিকা আছে, কিন্তু কেন্দ্র থেকে অনুমোদিত হয়ে আসে। রাজ্যের কোনো কমিটি বাছাইয়ের ক্ষেত্রে রাজ্য সাধারণ সম্পাদক সংগঠনের কোনো ভূমিকা বিজেপির গঠনতন্ত্র অনুসারে নেই। এই যে বিএল সন্তোষ ইউদুলাপ্পার পিছনে হাত ধুয়ে পড়েছিলেন, এটা সংবাদ মাধ্যমের প্রচার, এটা সংবাদ মাধ্যমের প্রচার। ইয়েদুরাপ্পা তো আমাদের দল ছেড়েছিলেন একবার, তারপরে আবার দলে তার পুনর্বাসন হয়েছিল। তো এবং এই যে একটা ফ্যাক্টর আছে বহু জায়গায়, যে দিল্লির যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, কি জানতেন কি কোনো মানুষের আলোচনায় ছিল যে উনি মুখ্যমন্ত্রী হতে চলছেন? যে কটা নাম, 4টে নাম সারা ভারতবর্ষের সংবাদ মাধ্যম দেখালো, তার বাইরে থেকে মুখ্যমন্ত্রী হতে। এখন একটা ট্রেন্ড দেখছি, পার্টি উইথ ডিফারেন্স, এই ডুওপলিতে ট্রেন্ড দেখছি মোদিজি অমিত শাহের জমানায়, যে যাদের নাম নিয়ে চর্চা হয় তারা কেউ কাঙ্ক্ষিত পদে যান না। এই যে আমাদের পশ্চিমবঙ্গের রাজ্য বিজেপির সভাপতি নির্বাচিত হবেন, অনেক নাম নিয়ে চর্চা হচ্ছে এবং ইনক্লুডিং আপনিও একজন কন্টেন্ডার বলা হচ্ছে। কন্টেন্ডার তো কখনোই নই। আমি রাজ্য সভাপতি বা কোনো সাংগঠনিক দায়িত্ব নেব বলেছি, বা এটা আমি এই পদপ্রার্থী, বা এর জন্য আমি কাউকে বলেছি যে আমি দায়িত্ব নিতে চাই, বা জীবনে আমি যতদিন রাজনীতিতে আছি, 40 বছরের বেশি সময় ধরে আছি, সারা পশ্চিমবঙ্গের যে কোনো নেতাকে, কেন্দ্রের যে কোনো নেতাকে একটা জায়গাকে উদাহরণ দিতে পারবে না আমি এটা চাই বলে তার কাছে। আই ডু এগ্রি। আমি তো সমিতা তোমাকে আজ থেকে চিনি না, 25 বছর আমিও তোমাকে চিনি, মানে আমার সাংবাদিকতার প্রায় সূচনা থেকে। কিন্তু বেসিক্যালি ব্যাপার, দল দায়িত্ব দিলে তুমি নিশ্চয়ই নেবে। পার্টির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। পার্টি যে সিদ্ধান্ত নেবে, পার্টি যাকে প্রেসিডেন্ট করবে সবাই তার সঙ্গে থাকবে। আমাদের পার্টির সভাপতি 3 বছরের জন্য নির্বাচিত হয়, এটা একটা বহমানতা। এটা সভাপতির সামনে থাকে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ পার্টি বলা হয়, কিন্তু পার্টি পার্টির মতো করে চলে। প্রেসিডেন্ট শুধুমাত্র একটা মুখোশ অবশ্যই নয়, মুখ, এটাই বিষয়। কিন্তু আপনাদের সভাপতি কেন্দ্রিক দল, অনেকে বিজেপিকে বলে সভাপতি কেন্দ্রিক দল, কিন্তু অ্যাকচুয়ালি বিজেপি মতাদর্শ কেন্দ্রিক দল, অবশ্যই, এবং কর্মসূচি মতাদর্শ তো আছে। এবং ব্যক্তির প্রভাব বিজেপিতে, ব্যক্তি মাহাত্ম্যটা একটু কম। অনেকে বলেন যে সবসময় মোদিজিকে দেখানো হচ্ছে সামনে, মোদিজি, কিন্তু মোদিজি আর আমাদের যে দীর্ঘদিনের যে চলার পথ 1925 সাল থেকে, আমাদের যে নির্দিষ্ট লক্ষ্য, মতাদর্শ, আমরা যে একটা নতুন ভারতবর্ষে পৃথিবীর সামনে একটা ন্যারেটিভ তৈরি করতে পেরেছি। একটা সময় ছিল যে আমরা আমাদের কার্যত কোনো ভূমিকা রাখার চেষ্টা করলেও আমরা অপান্তেয় শক্তি ছিলাম। কিন্তু 90 দশকের ঠিক শুরু থেকে প্রমাণ হয়ে গেল যে তুমি যে সিদ্ধান্তই নাও ভারতবর্ষের রাজনীতিতে হয় তা আমাদের পক্ষে যাবে, না হলে আমাদের বিপক্ষে যাবে। এই অবস্থানটা যে তৈরি হয়েছে যে মতাদর্শের কারণে, যে লড়াই সংঘর্ষের কারণে, সেটাই হচ্ছে নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কোনো ব্যক্তি নয়, নরেন্দ্র মোদী একটা কনসেপ্ট। আজকে তিনি সেই তার প্রতিনিধি সামনে এসেছেন। কিন্তু বিজেপি প্রথম একদম শুরু এবং শেষ আদ্যন্তই একটা নির্দিষ্ট মতাদর্শ এবং লক্ষ্যের দল।